আসসালামু আলাইকুম। প্রসঙ্গ 2024-এর জুলাই আন্দোলন, ছাত্র আন্দোলন কিংবা কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, যা অতি দ্রুত দেশের 15 বছরের স্বৈরাচারের যে দুঃশাসনের বিরোধিতা কিংবা দুঃশাসক সরকারের পদত্যাগের আন্দোলনের রূপ লাভ করে সে আন্দোলন সফলভাবে জুলাই অভ্যুত্থান নামে রূপ নিয়েছে। যে আন্দোলনের ফলে 2024-এর 5ই আগস্ট স্বৈরতান্ত্রিক শাসনের অবসান হয়েছে, স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে আন্দোলনের প্রেক্ষিতে ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির সম্ভাব্য প্রেক্ষাপট কি হতে পারে এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে তরুণদের যে সম্ভাবনা তা নিয়ে কিছু আলোকপাত করতেছে। আসসালামু আলাইকুম। ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার কাঠামো কেমন হতে পারে? 2024 সালের পালাবদলের আলোকে একটি বিশ্লেষণ 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে এবং আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা হারায়। আন্দোলন, সংগ্রাম, সহিংসতা, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের সম্মিলিত ফলাফল হিসেবে এই ঘটনাগুলো ঘটে। এটি শুধু একটি রাজনৈতিক ক্ষমতার রদবদল নয়, বরং এটি একটি রাষ্ট্র কাঠামো, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নেতৃত্বের দর্শনে মৌলিক পরিবর্তনেরও সূচনা হয়েছে বলে আমি মনে করি। এই অবস্থায় আমরা বিশ্লেষণ করব ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য পথরেখা, ক্ষমতার ভারসাম্য, নতুন নেতৃত্বের উত্থান এবং বহুমাত্রিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব। 2024 সালের আগস্ট একটি সন্ধিক্ষণের সূচনা, শেখ হাসিনার দেশত্যাগ এবং সুদীর্ঘ আন্দোলনের পরিণতি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুত সার্বজনীন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। এই সংঘর্ষে নিহত হয়েছে প্রায় 3000-এর মতো মানুষ। সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্তর্জাতিক মহল বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানায়। সেনাবাহিনী শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে, শেখ হাসিনা দেশ ত্যাগ করে এবং ভারতীয় নিরাপত্তা জোনে আশ্রয় গ্রহণ করে। 6ই আগস্ট সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনিক পুনর্গঠন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। 2025 সালের জানুয়ারিতে একটি নতুন নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও বিভিন্ন সংস্কারের জন্য তা পিছিয়ে গেছে। এই সরকার নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা, সেন্সরশিপ মুক্ত গণমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতা এবং দুর্নীতি বিরোধী আইন প্রণয়নের উপর জোর দিচ্ছে। আইন কমিশন ও নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ ব্যক্তিদের নেতৃত্বে আনা হয়েছে। আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক শূন্যতা ও পুনর্গঠন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে একটি বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য এবং নতুন প্রজন্ম ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো এই শূন্যতা পূরণের চেষ্টা করছে। তরুণ নেতৃত্ব যেমন রাজপথে সক্রিয়, তেমনি সামাজিক মাধ্যমে বিশাল জনসম্পৃক্ততা অর্জন করেছে। এই নেতৃত্ব একটি উদারনৈতিক, গণতান্ত্রিক, প্রযুক্তি নির্ভর রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করছে। নতুন রাজনৈতিক শক্তি ও আদর্শিক পালাবদল। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে পরিবেশবাদী দল, শ্রমিক মজুর ভিত্তিক সংগঠন, প্রযুক্তি নির্ভর উদারনৈতিক দল এবং ইসলামী গণতান্ত্রিক, ইসলামিক মন-মাইন্ডের দলগুলি উঠে এসেছে। এসব দলগুলোর মাঝে আদর্শগত পার্থক্য থাকলেও তারা সার্বজনীন মানবাধিকার, ন্যায় বিচার ও স্বচ্ছতার প্রশ্নে একমত এবং সুসংগঠিত।
ভবিষ্যতের রাজনীতির সম্ভবত একদলীয় প্রাধান্যহীন কোয়ালিশন ও ক্ষমতা ভাগাভাগির রাজনীতির দিকে এগোবে। সেনাবাহিনীর ভূমিকা ও ভবিষ্যৎ সেনাবাহিনীর বর্তমানে সহায়ক ভূমিকা থেকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে। অতীতে সরাসরি কিন্তু সেনাবাহিনী ক্ষমতায় অংশগ্রহণের যে প্রবণতা ছিল সেটা এখন নেই, থাকলেও বর্তমানে তারা সিভিল প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে সে ভূমিকা পালন করছে, তারা কিন্তু সিভিলকে সাহায্য করছে। ভবিষ্যতের জন্য এটি একটি মডেল এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাবাহিনী একটি পেছনের দৃশ্যপট থেকে নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করবে। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক ভারসাম্য বর্তমানে বাংলাদেশের যে আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে সেটি কিন্তু আমাদের সবারই জানা। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা বাংলাদেশের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তুলছে। শেখ হাসিনার পতনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর নতুন সরকারের প্রতি যে সমর্থন প্রকাশ করছে তাও কিন্তু আমাদের জন্য একটা সাপোর্টেড বিষয়। ভারতও প্রথমে সংকটাপন্ন হলেও পরে কূটনৈতিকভাবে সমন্বয় করে আসছে। তরুণদের প্রভাব ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, তরুণ সমাজ আগের চেয়ে অনেক বেশি সচেতন, তথ্য প্রযুক্তি সক্ষম এবং অধিকার সচেতন। তারা স্বৈরতন্ত্র, দুর্নীতি ও পারিবারিক রাজনীতির বিরুদ্ধে কিন্তু সোচ্চার। ভবিষ্যতে এই তরুণরাই রাজনীতির চালিকা শক্তি হবে। এদের নেতৃত্বে রাজনীতি হবে বিতর্ক নির্ভরের ঊর্ধ্বে তথ্য নির্ভর, অংশগ্রহণমূলক। গণমাধ্যম, বিচার ও নাগরিক সমাজের পুনরুত্থান। সরকার পরিবর্তনের পর গণমাধ্যম কিন্তু অনেকাংশে মুক্ত হয়েছে। নতুন মিডিয়া হাউস, ইউটিউব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ, ব্লগ ও পডকাস্টে বিশ্লেষণমূলক চিন্তা বাড়ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কিন্তু তাদের কাজ করতে পারছে এবং নাগরিক সমাজ আইন ও মানবাধিকারের বিষয়গুলোতে আরো সক্রিয় ভূমিকা নিচ্ছে। 2024 সালে রাজনৈতিক বিপ্লব বাংলাদেশকে একটি নতুন পথে চালিত করছে, যেখানে ক্ষমতা এককেন্দ্রিক নয় বরং বিকেন্দ্রীভূত, নেতৃত্ব একক ব্যক্তি কেন্দ্রিক নয় বরং দল ও জবাবদিহিমূলক। এই রাজনীতি জনগণের ন্যায্যতা, অংশগ্রহণ ও তথ্য ভিত্তিক। ভবিষ্যতের বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক, উদারনৈতিক এবং বহুপক্ষীয় রাজনৈতিক কাঠামোর পথে এগিয়ে যাচ্ছে বলেই আমি ধারণা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আপনারা আমার সাথে একমত কিনা কমেন্টস অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।